Assalamualaikum, my dear students. This is Nigar Sultana from Rastani Ideal College. Today I will discuss another scene passage with you, and this passage is about, as usual, adolescence. This belongs to Unit 6, Lesson 2. So let's get started. আমরা আজকে শুরু করব ইউনিট 6 এর লেসন 2 তে। লেসন 2 এর 27 এবং 28 নাম্বার প্যাসেজটাকে একত্র করে আমি ক্লাসটা নিচ্ছি। আমি বেসিক্যালি ফোকাস করব মেইন যে কথাগুলো আছে সেগুলো তোমাদেরকে ট্রান্সলেট করে দিব, কিন্তু প্রতিটা লাইনে এখানে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এখান থেকে ফ্লোচার্ট এবং কোয়েশ্চেন অ্যান্সার এবং সামারি এই তিনটার জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। প্রথমে যে প্যারাটা আছে আমি সেই প্যারাটা একটু পড়ছি। দেখো, এখানে বলেছে অ্যাডোলেসেন্স constitute a nation's core resource for national renewal and growth. Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and the behaviors and lifestyles are shaped. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা আন্ডারলাইন করে দিয়েছি। এটা তোমাদের অ্যাডোলেসেন্সের যখন তোমরা ডেফিনেশন লিখবে তখনও এখান থেকে ইউজ করতে পারো, এবং যখন তোমরা সামারি লিখবে, সামারিতে তো শুরু থেকে অ্যাডোলেসেন্সের ডেফিনেশন আকারে স্টেপ বাই স্টেপ আসবে না। সামারিতে এভাবেই তোমাদের স্টার্টিংটা করতে হবে, যেখানে অ্যাডোলেসেন্সের একটা ক্লিয়ার আইডিয়া দেয়া থাকে, কিন্তু বই থেকেই সেন্টেন্সগুলো সাজিয়ে সংক্ষিপ্ত আকারে সেখানে প্রেজেন্ট করতে হবে। তো এই প্যারাতে প্রথমে বলছে যে অ্যাডোলেসেন্সকে জাতির যে কোনো একটা জাতির মূল সম্পদ হিসেবে কাউন্ট করা হয়। কেন কাউন্ট করা হয়? এরা জাতীয় নবায়ন এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটা কিশোর বা একজন কিশোরী যখন তার মেন্টালি ফিজিক্যালি ডেভেলপমেন্ট হয় বা গ্রোথ হয়, তখনই কিন্তু তার ওই ফরমেশনের উপরে ভিত্তি করেই সে অ্যাডাল্ট হবে, এবং ওই সময়ে তার যে মেন্টালিটি, তার যে মেন্টাল বা সাইকোলজিক্যাল যে বিল্ড আপগুলো হয় সেটাই কিন্তু তার বাকি জীবনে রিফ্লেক্টেড হবে। সো এই জন্য অ্যাডোলেসেন্সকে বলা হচ্ছে একটা জাতির প্রকৃত সম্পদ বা মূল সম্পদ, যেটা জাতীয় নবায়ন এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরের লাইনে বলা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড যেখানে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস, মানে এটাই হচ্ছে শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক রূপান্তরের একটা পিরিয়ড, এবং এই সময়টাতেই একজন মানুষের আচার আচরণ বা তার জীবনধারার মূল যে রূপটা, যে ফরমেশনটা, যে গঠনটা, সেটা গঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে WHO, যেটাকে বলা হয়, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। There are 28 million adolescents in Bangladesh. 13.7 million of them are girls and 14.3 million boys. এখানে অ্যাডোলেসেন্সদের সম্পর্কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আরেকটা সেন্টেন্স এসছে যে এই সময়ে একটা কিশোর বা একটা কিশোরীর ভবিষ্যতের একটা পুনর্গঠন রূপ পাওয়া যায়, মানে এই সময়টাই তাদের ভবিষ্যৎ রচিত হয় বা গঠিত হয়। এখানে একটা অ্যাকাউন্টস এসেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে, যেহেতু আমাদের এই ওভারঅল প্যাসেজে বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের লাইফস্টাইল বা বাংলাদেশের অ্যাডোলেসেন্সদের কীভাবে মূল্যায়ন করা হয় সব কিছুই প্রকাশ পাচ্ছে আমাদের সোসাইটির পার্সপেক্টিভে। সো এখানে আমরা এখন জানতে পারলাম যে বাংলাদেশের টোটাল 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স আছে। 28 মিলিয়ন মানে কি 2,80,00,000 অ্যাডোলেসেন্স বাংলাদেশে আছে। এর মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে গার্লস মানে কিশোরী, আর 14.3 মিলিয়ন হচ্ছে বয়েজ। নেক্সট প্যারাতে আমরা যাচ্ছি। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, এবং সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনতা বা পরাধীনতা। কোনো একটা কিছুর অধীন হয়ে থাকা বা কোনো একটা কিছুর পার্সপেক্টিভে পরাধীনতা মেনে নেওয়াটাই হচ্ছে সাবঅর্ডিনেশন। তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে অ্যাডোলেসেন্স গার্লসদের কী অবস্থা, আমাদের দেশে কিশোরীদের কিভাবে বৈশিষ্ট্যায়িত করা হয়। এক হচ্ছে অসমতা, আর একটা হচ্ছে অধীনতা। এই অসমতা এবং অধীনতা তারা কিন্তু ফ্যামিলি এবং সোসাইটি দুই দিক থেকেই প্রাপ্ত হয়। ফ্যামিলিতেও তাদের যে কন্ডিশন, বিশেষ করে গ্রাম বাংলা বা যেখানে এডুকেটেড মানুষের সংখ্যা কম, মানে আনএডুকেটেড বা ইলিটারেট পিপল যেখানে বেশি, সেখানেই মেয়েদেরকে বেশি অসমতার শিকার হতে হয় এবং অধীনতা বা দাসত্ব স্বীকার করতে হয়। দ্য ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, marginalization of or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse.
যে সেন্টেন্সটা আমরা পড়লাম সেখানে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশনের কথা বলা হয়েছে। ইনইকুয়ালিটি বা অসমতা যেটুকু সেটুকু দিয়ে অনেকগুলো ব্যাপার দেখানো হয়েছে, অনেকগুলো সেক্টরে অসমতা দেখানো হয়েছে। মানে এখানে মেয়ে বলে এই অসমতাগুলো তাদের ফেস করতে হয়, এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। তো যে পয়েন্টগুলো একটা এসছে সেটা একটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, আর একটা হচ্ছে মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্যাল অপরচুনিটিস। আর একটা যেটা লাস্টে বলেছে সেটা হচ্ছে ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস। তার মানে কি, এখানে প্রথমে বললো যে মেয়েদেরকে কিছু কিছু ব্যাপারে একেবারে তাদের সাবঅর্ডিনেশন দিয়ে, এখানে কী বুঝিয়েছে, সাবঅর্ডিনেশন দিয়ে বোঝানো হয়েছে যে তাদের যে দাসত্ব বরণ করতে হয় বা বিভিন্ন ক্ষেত্রে যে তারা পরাধীন, সেটা তো একটা দিক গেল। আর অসমতা যেটা ঘরে বাইরে বা সোসাইটিতে, কোনো কোনো মেয়ের ক্ষেত্রে ফ্যামিলিতে, নিজের ফ্যামিলিতে, কোনো কোনো মেয়ের ক্ষেত্রে শ্বশুর বাড়িতে যে অসমতাগুলোর শিকার হতে হয়, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে চাইল্ড ম্যারেজ বা যেটিকে আমরা বাল্যবিবাহ বলি। তারপরে বলা হচ্ছে মার্জিনালাইজেশন, তারা কিছু কিছু ক্ষেত্রে কোন ঠাসা। এখানে মার্জিনালাইজেশনের অর্থটা হচ্ছে প্রান্তিক অবস্থান, মানে তাদেরকে একটা সাইডে সরিয়ে রাখা হয়, তারা ওভারঅল সবার মতো না। মেয়ে মানেই হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট দিকে রাখা হয় এবং তাদেরকে ওভাবেই ট্রিট করা হয়। এখানে প্রান্তিক অবস্থা শুধু না, মার্জিনালাইজেশনের ডিকশনারি মিনিংটা হচ্ছে প্রান্তিক অবস্থা, কিন্তু আমাদের এই প্যাসেজের রেফারেন্সে আমরা এটাকে নগণ্য অবস্থা বা অবজ্ঞা, সিম্পল কথা হচ্ছে অবজ্ঞা, এই অর্থে ধরবো। আরেকটা হচ্ছে এক্সক্লুশন হচ্ছে বঞ্চিতকরণ, এবং এক্সক্লুশন ফ্রম কয়েকটা সেক্টরের নাম বলেছে। একটা হচ্ছে তাদেরকে ইকোনমিক্যালি এক্সক্লুড করা হচ্ছে, তারপরে হচ্ছে এডুকেশনাল যে দিকটা, মানে শিক্ষা দীক্ষা থেকে মেয়েরা বঞ্চিত, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, আমাদের সোসাইটিতে এই জিনিসটা খুব কমন। সো সেটা এক ধরনের। হেলথ ইস্যুর ক্ষেত্রে মেয়েরা বঞ্চিত হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ভালনারেবিলিটির কথা বলা হচ্ছে। ভালনারেবিলিটি শব্দটার মানে হচ্ছে অরক্ষিত অবস্থা। কী কী ক্ষেত্রে মেয়েরা অরক্ষিত, তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের যে শিকার হয় আমাদের সমাজে, সেটা ঘরেও হতে পারে বা বাইরেও হতে পারে, খুব ভায়োলেন্স। তো এই ক্ষেত্রে যে ভায়োলেন্স বা তাদের প্রতি যে শারীরিক নির্যাতন, এটার কথা এখানে বলা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে মেয়েরা পরিস্থিতির শিকার এবং অসমতার শিকার। সো এই ইনাবিলিটি দিয়ে যে পরিস্থিতিগুলো দেখানো হয়েছে সেখানে এই কথাগুলোই গুরুত্ব পেয়েছে। একটা হচ্ছে বাল্যবিবাহ, আর একটা হচ্ছে প্রান্তিক অবস্থান বা নগণ্য বা অবজ্ঞা করা হচ্ছে তাদেরকে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কাজের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে। কী কী ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন হেলথ সাপোর্টের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, মানে অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং লাস্ট অফ অল বলা হচ্ছে বিভিন্ন রকম যৌন নির্যাতনের শিকার হচ্ছে আমাদের মেয়েরা। সো এই পয়েন্ট দ্বারা আমরা এটুকুই বুঝতে পারি। নেক্সট, in Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. এখন হয়তো বয়সের ক্ষেত্রে একটু পার্থক্য করা হয়েছে, কিন্তু এটা ওভারঅল যে একটা পার্সপেক্টিভ আমাদের দেশের, সেটার কথা বলা হচ্ছে যে বাংলাদেশে একটা মেয়ের বিবাহের বয়সটা হচ্ছে 18 এবং ছেলেদের ক্ষেত্রে এই এজটা হচ্ছে 21। কিন্তু দেখা যায় যে 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। কিন্তু আমাদের সমাজে কি হয় যে 15 বছরের আগেই 33% মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং এর মধ্যে এই যে 33%-এর মধ্যে আবার 60% তাদের বয়স 19 হওয়ার আগেই, মানে তারা অ্যাডাল্ট হচ্ছে বা এরকম একটা মুহূর্তেই তারা মা হয়ে যায়। Research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at later age. Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. এই পর্বে বলা হচ্ছে যে গবেষণা থেকে পাওয়া গেছে যে উচ্চতর শিক্ষা এবং মোটামুটি একটু অবস্থা সম্পন্ন ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলির মেয়েদের ক্ষেত্রে বিয়ে করাটা হচ্ছে একটু বেশি বয়সে বিয়ে হচ্ছে। মানে প্রথমে যেটা দেখা হলো সেটা আমি আগেই বলেছি যে আমাদের অ্যাজ ইউজুয়াল সোসাইটিতে গ্রাম বাংলার যে পরিবেশটা, যেখানে এডুকেশন সেরকম পৌঁছাতে পারেনি বা আর্থিক দিক দিয়েও তারা সমর্থ না, এই জাতীয় ফ্যামিলির ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে আর্লি এজে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু যারা একটু এডুকেটেড বা হায়ার লেভেলের, যাদের এডুকেশনের পর্যায়টা গেছে এবং যারা একটু অবস্থা সম্পন্ন বা রিচ ফ্যামিলির, সেই সব ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়েরা দেরিতে বিয়ে করছে, মানে তাদের ক্ষেত্রে একটা লেট ম্যারেজের প্রবণতা আছে।
নেক্সট বলা হচ্ছে যে ছেলেরা বয়সন্ধিকাল এবং মানে অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কতা প্রাপ্তির বেশ কিছু পরেই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, মানে ফিজিক্যালি মেন্টালি তারা প্রস্তুত হয়ে যায়। কখন? যখন তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পার করে ফেলে, সেই সময় মানে ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডের পরে এবং ইয়াং অ্যাডাল্টহুড মানে কি, যখন প্রাপ্তবয়স্ক অবস্থা প্রাপ্ত হয় প্রথম সেটাই হচ্ছে ইয়াং স্টেজ। ওই সময়টার মধ্যেই ছেলেরা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। নেক্সট, when a girl gets married, she usually drops out of school and begins full-time work in in-laws household. এখানে হচ্ছে এই প্যাসেজের খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাতে আমরা চলে এসেছি। মূলত এখান থেকেই আমরা জানতে পারবো যে আমাদের দেশে কিশোরীদের যে বিয়ে হয়ে যায়, যেসব কিশোরীদের বিয়ে হয়ে যায় আগে তাদের যে কী ধরনের প্রবলেমের ফেস করতে হয়, প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা নিজের ফ্যামিলিতেই হোক বা ইনলস ফ্যামিলিতেই হোক, যে কোনো দিক দিয়ে তাদের যে কোণঠাসা একটা অবস্থা তৈরি হয়, সেটা আমরা এই প্যারা থেকেই জানব। এখানে প্রথমে বলা হচ্ছে যে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সাধারণত সেই সময়টায় তাকে স্কুল ছেড়ে দিতে হয়। ড্রপস আউট অফ স্কুল, ড্রপস আউট মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক। এবং যখন সে স্কুলটা ছেড়ে দেয় আফটার ম্যারেজ, তখন তাকে শ্বশুর বাড়িতে একেবারে ফুল টাইম ওয়ার্কার হিসেবেই দায়িত্ব পালন করতে হয়, মানে একদম ফুল টাইম গৃহিণী হয়ে তাকে তার সেই জীবনটা শুরু হয়। ইন দ্য ইনলস হাউস শি ইজ মার্জিনালাইজড। এই ওয়ার্ডগুলো খেয়াল করবে। মার্জিনালাইজড মানে কি? মার্জিনালাইজড মানে হচ্ছে কোণঠাসা করে ফেলা বা প্রান্তিক একটা অবস্থা বোঝায়। এটা যদি আমরা ডিকশনারি মিনিংটা দেখতে যাই, তাহলে এটার অবস্থা হবে প্রান্তিকরণ। কিন্তু আমাদের এই প্যাসেজে এখানে আমরা অবজ্ঞা বা খুব সীমিত সুযোগ দেওয়া এরকম কোনো অর্থে আমরা মার্জিনালাইজড শব্দটা নিব। তো আমাদের এই সেন্টেন্সে বলা হচ্ছে শ্বশুরবাড়িতে তখন তো তার পূর্ণকালীন একটা দায়িত্ব শুরু হয়, ঠিক সেই সময় থেকেই সে কোণঠাসা হয়ে যায় বা শ্বশুরবাড়িতে সে পুরোপুরি কোণঠাসা অবস্থায় থাকে। শি ইজ মার্জিনালাইজ। আমি যে লাইনগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের ফ্লোচার্ট বলো বা আদার্স, মোট কথা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে বা এগুলোর অর্থ জেনে পড়তে হবে। তোমাদের কোশ্চেন অ্যান্সার, ফ্লোচার্ট সব ক্ষেত্রেই এগুলো কাজে লাগবে। এমসিকিউর ক্ষেত্রে তো অবশ্যই লাগবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো নেক্সট লাইন আমরা চলে যাচ্ছি। শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। এটা হচ্ছে আমাদের দেশের গ্রাম বাংলার মেয়েদের বা আমাদের সোসাইটির মেয়েদের একটা সবথেকে কমন সমস্যা। এখানে বলছে যে যৌতুক নিয়ে যে নির্যাতন, সেটা সহ সব ধরনের অত্যাচারেরই সে শিকার হতে শুরু করে। এখানে একটা ওয়ার্ড দেখো, এটা ওয়ার্ডটা হচ্ছে ভালনারেবল। ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে হচ্ছে সহজভাবে মানে কোনো কিছু শিকার হওয়া। আর ভালনারেবলিটি আর একটা ওয়ার্ড তোমরা পাবে, সেটা বলতেও আমরা এরকম সহজ শিকার বা অরক্ষিত একটা অবস্থা বুঝি, মানে তার কোনো সুরক্ষা নাই, সুরক্ষা দিবে এরকম কোনো পর্যায়ে সে নেই। সো সে পার্সোনালি অরক্ষিত, এরকম যখন কোনো একটা কিছু বোঝাবো একটা সিচুয়েশন, তখনই আমরা ভালনারেবিলিটি ওয়ার্ডটা ইউজ করব। তো এখানে বলছে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সে সমস্ত ধরনের অত্যাচারের শিকার হয়ে পড়ে। কখন আর কি সমস্যা? ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, মানে যৌতুক সংক্রান্ত যে নির্যাতনগুলো আছে সেটা তো কমন, তাছাড়াও বাকি আরও অনেক ধরনের সমস্যার শিকার সে হয়। In Bangladesh, it is still common for a bride's family to pay dowry, despite the practice being illegal. আমাদের দেশে খুব কমন একটা সমস্যা হচ্ছে যৌতুক সংক্রান্ত সমস্যা। মেয়ের পরিবারকে অবশ্যই যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়, কিন্তু এই প্র্যাকটিসটা আমরা জানি যে এই যে আমাদের মধ্যে যে প্রথাটা প্রচলিত আছে, এটা পুরোপুরি আইন বহির্ভূত একটা প্রথা। আইনে এর কোনোই স্বীকৃতি নেই, মানে এরকম কিছু বলা নাই যে যৌতুক দিয়েই বিয়ে করতে হবে। এটা আমাদের সোসাইটির তৈরি, সোসাইটির মানুষদের তৈরি, এবং তৈরি হয়েছে শুধু তা না, এটা মানে সমাজের মধ্যে একদম গেঁথে গেছে। নেক্সট লাইন আমরা যাচ্ছি। ডাউরি ডিপেন্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ।
এখানে প্রথমে বলছে যে আমাদের দেশে কিন্তু এই যে যৌতুক দিয়ে তো বিয়ে করতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই বিয়ের পরেও কিন্তু এই রেশটা থেকে যায়। মানে যেটা যৌতুক হয়তো পুরোপুরি দিয়ে মেয়ের ফ্যামিলি বিয়ে দিতে পারলো না, সো বিয়ে পরবর্তী পরিস্থিতিতে মেয়েটাকে এই নির্যাতনগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। এবং আলটিমেটলি আমরা অনেক দেখি যে অনেক মেয়ে সুইসাইড করে বা তাকে হত্যা করা হয়। সো এরকম ঘটনা তো আমাদের সোসাইটিতে খুবই কমন, সেটা এখানে বলা হচ্ছে। নেক্সট লাইনে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের মেয়েদের যে স্বাস্থ্য সমস্যা আছে, সেটা গর্ভধারণ হোক বা শিশু জন্মদানের ক্ষেত্রেই হোক, সেটাই একটা বড় হেলথ রিস্ক হয়ে দাঁড়ায়। এখানে কিন্তু শ্বশুরবাড়ির মানুষদেরকে সাপোর্টিভ দেখানো হয়েছে এক অর্থে, কারণ সবাই কিন্তু একরকম না। যে ছেলে বিয়ে করে একটা মেয়ে নিয়ে আসলো, তার প্রতি অন্যায়মূলক আচরণ বা শোষণমূলক অত্যাচার করে, এটা স্বাভাবিক, কিন্তু সর্বক্ষেত্রে তো আর সেটা হয় না। কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে তার শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ড সবাই মেয়েটার প্রতি সাপোর্টিভ, কিন্তু তারপরেও কিছু কিছু কমন হেলথ রিস্ক প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থের ক্ষেত্রে ফেস করতে হয় মেয়েদেরকে, কমনলি এগুলো ফেস করতে হয়। লাস্ট প্যারা, এখানে এই প্যাসেজের লাস্ট প্যারা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড about reproductive health and contraception. The maternal mortality rate for adolescents is about double the national rate. এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা জানতে পারবো যে এখানে বলছে সেন্টেন্সটাতে দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর uninformed or insufficiently informed about reproductive health and contraception. মানে কি, আমরা তো অ্যাডোলেসেন্ট গার্লসদের প্রবলেমগুলো পড়ছি, মাঝে মাঝে দেখা যায় যে শুধুমাত্র এই কিশোরীটার উপরেই না, তাদের ফ্যামিলিও দুটো ইম্পর্টেন্ট ব্যাপারে অজ্ঞ থাকে। এখানে দুইভাবে এটা বলা হয়েছে, একটা হচ্ছে আনইনফর্মড, যেটা কিনা একেবারেই এই তথ্যগুলো তারা জানে না। আরেকটা বলা হয়েছে ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম। তার মানে কি, ইনসাফিসিয়েন্ট মানে কি, পর্যাপ্তভাবে না, কিন্তু কিছুটা হলেও তাদের জ্ঞান আছে। সো অল্পবিদ্যা ভয়ঙ্কর, এটা তো আমরা সবাই জানি। সো অল্পটা জানলে হবে না, কোনো একটা ব্যাপারে এই যে দুটো ব্যাপারের কথা বলা হয়েছে, এই যে দুটো ইস্যু, রিপ্রোডাক্টিভ হেলথ একটা হচ্ছে কন্ট্রাসেপশন, এই ব্যাপারগুলোতে অল্প বিস্তর জেনে কিন্তু খুব বেশি কিছু করা যায় না। একটা মানুষের লাইফ রিস্ক যখন চলে আসে, তখন কিন্তু সেই অল্প জ্ঞান দিয়ে তাকে বাঁচানো যায় না। সো এই ব্যাপারগুলো ডিপলি জানে না। কারা জানে না? আমাদের অ্যাডোলেসেন্স যে গার্লসরা, মানে অ্যাডোলেসেন্স কালে যাদের বিয়ে হচ্ছে সেই মেয়েগুলো এবং তাদের ফ্যামিলি, সেটা মা বাবার দিকেও হতে পারে বা শ্বশুর শাশুড়ি, দুই পক্ষই হয়তো এই ব্যাপারগুলো জানে না, কিংবা জানলেও তাদের সেই নলেজটা পর্যাপ্ত না। একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, যেটাকে আমরা বলছি প্রজননগত স্বাস্থ্য, মানে ওই সময়টায় কীভাবে একটা মেয়ের যত্নাত্তি করতে হবে বা আদার্স তার যে কোনো ফিজিক্যাল কমপ্লেক্সিটিতে কীভাবে তাকে সেবা করতে হবে, মেন্টালি কীভাবে সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে কন্ট্রাসেপশন, মানে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো বা যে প্রক্রিয়াগুলো, সেই ব্যাপারে তাদের নলেজ না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডোলেসেন্স গার্লসরা খুব ফ্রিকুয়েন্টলি গর্ভধারণ করছে, গর্ভপাত হচ্ছে, বা মাঝে মাঝে সেই সমস্ত অনেকে মেয়েদের মধ্যে অনেককে মৃত্যু বরণ করতে হচ্ছে, অথবা যদিও বা মা বেঁচে যায়, কিছু কিছু ক্ষেত্রে হয় কি শিশু মৃত্যু দেখা দিচ্ছে। তো এই সমস্যাগুলোর কারণে বা এই দুটো ক্ষেত্রে নলেজের স্বল্পতার কারণে আমাদের কি হয়, আর একটা সেন্টেন্স এখানে আছে, দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট আর ডাবল দ্য ন্যাশনাল রেট, মানে জাতীয় মৃত্যু হারের থেকে আমাদের এই মাতৃহার, অপ্রাপ্ত বয়স্কে যে মাতৃত্ব ধারণ করছে সেই মাতৃহারের মৃত্যুটা বেশি, মাতৃ মৃত্যু হারটা বেশি। এই দুটো ইম্পর্টেন্ট লাইন এখানে বলা হচ্ছে।